হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুনয়নস ক্লাসরুম। আজকে তোমাদের স্ক্রিনে তোমাদের জন্য 29 নম্বর মক টেস্ট, আমাদের ডেলি মক টেস্ট সিরিজের মক টেস্ট নাম্বার 29। তোমরা জানো যে এই মক টেস্ট সিরিজ আমি 30টা মক টেস্ট নিয়ে আসবো বলেছিলাম, যার 30 নম্বর মক টেস্ট ডেফিনেটলি একটা অনলাইন মোডে নেওয়া হবে। সেখানে ফার্স্ট এবং সেকেন্ডের জন্য প্রাইজ থাকবে, তো সেটা তো থাকবেই। তার আগে আমি দুটো জিনিস ক্লিয়ার করি। আজকে 29 নম্বর মক টেস্ট অবধি অনেকেই তোমরা আছো যারা প্রত্যেকটা মক টেস্ট দিয়েছো। যদি কেউ থেকে থাকো মাঝে কোনো মক টেস্ট বাদ গিয়ে থাকে, সেই মক টেস্ট ডেফিনেটলি দিয়ে দিও। কমেন্ট বক্সে স্কোর জানাতে ভুলবে না, এটা আমাদের একটা ক্রাইটেরিয়া। অনেকেই বলছো যে স্কোর জানানোর পর সেই স্কোর শো করছে না, সেটা আমার কাছে যারা যারা নোটিশে এনেছো এবং আমি সেটা চেক করেছি, ডেফিনেটলি সেটাকে আমি ভ্যালু দেব, সেটাকে আমি অস্বীকার করব না। বাট আর একটা কথা বলতেই হবে, এই মক টেস্টগুলো যেগুলো আমি নিয়ে এসেছি এর আগে, সেখানে কিছু কিছু প্রশ্ন আমি দিয়েছিলাম, যে প্রশ্নগুলো কিছুটা ক্রিটিক্যাল, যে প্রশ্নগুলো অনেকেই বুঝতে পারেনি। আমি হয়তো উত্তর করিয়ে দিয়েছি, সেই সময় সাময়িকভাবে তারা বুঝতে পেরেছে, কিন্তু তার ডিটেল স্টাডি দরকার আছে, সেগুলোর উপরে ক্লাস দরকার আছে। তারা সেই ক্লাস চেয়েছিল, সেই ক্লাস কিন্তু আমি নিয়ে আসবো। তারপরেই এই সিরিজের যে ফাইনাল মক টেস্ট নাম্বার 30 সেটা নেওয়া হবে। এর মধ্যে কয়েকটা টপিক আছে, যেমন ধরো ডিগ্রি চেঞ্জের সেকেন্ড ক্লাস, যেটা আমার নিয়ে আসার কথা, সেটা আমি খুব জলদি নিয়ে আসবো। নো সুনার দিয়ে, টু দিয়ে, স্কার্টসলি, বেয়ারলি, হার্ডলি, এই ধরনের কিছু কিছু শব্দ দিয়ে বেশ কিছু ইম্পর্ট্যান্ট ক্লাস আছে। সংখ্যায় হয়তো 5 থেকে 7টা ক্লাস। সেই 7টা ক্লাস আমি নেক্সট 1 উইক বা 10 দিনের মধ্যে সেই ক্লাসগুলো নিয়ে আসবো। তোমরা সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। ওগুলো পিওরলি গ্রামারের উপরে ক্লাস হবে, সেখান থেকেও প্রশ্ন থাকবে। এটা করার একমাত্র কারণ হচ্ছে যাতে 30 নম্বর মক টেস্ট, যেটা আমি প্রাইজ ডিস্ট্রিবিউট করবো যে মক টেস্ট থেকে, সেই মক টেস্টের মান এবং স্ট্যান্ডার্ড যেন বজায় থাকে, যেন কম্পিটিশনটা খুব ফেয়ারলি হয়। কারণ অনেকেই থাকতেই পারে যে ধরো প্রশ্নগুলো উত্তর সহ লিখে রেখেছে, দেখে দেখে উত্তর দিল, এ তো হতেই পারে। তো এর মধ্যে কিছু ভ্যারাইটি নিয়ে আসা প্রয়োজন, সেই কাজ আমি করব। তোমরা আমার সাথে থাকো, প্রত্যেকটা ক্লাস যদি মন দিয়ে করো, আমি এইটুকু গ্যারেন্টি দিতে পারি, মেন পরীক্ষা তোমাদের ডেফিনেটলি ভালো হবে। তার সাথে বেশ কিছু নতুন জিনিস শেখাও হয়ে যাবে। তাই এই জায়গাটা তোমরা খেয়াল রাখবে। কাল থেকে মক টেস্ট আনবো না, এই টাইমেই চেষ্টা করব ছোট ছোট ক্লাস নিয়ে আসার। তোমরা সেটাকে হ্যাবিটের মধ্যে রাখবে, এইটুকুই বলার ছিল। আজকে প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে মক টেস্ট নাম্বার 29-এর খুব ইন্টারেস্টিং প্রশ্ন, একটু ঘুরিয়ে দেওয়া আছে। আওয়ার টাস্ক হ্যাড বিন কমপ্লিটেড বিফোর সানসেট। আওয়ার টাস্ক হ্যাড বিন কমপ্লিটেড বিফোর সানসেট। কী বলা আছে? বিগিন দ্য সেন্টেন্স উইথ উই। বিগিন দ্য সেন্টেন্স উইথ উই। সেন্টেন্স সিটা বাদ গেছে। বিগিন দ্য সেন্টেন্স উইথ উই। বাক্যটিকে রিরাইট করতে বলা আছে, কিন্তু শুরু করতে হবে উই দিয়ে। বাক্যটা শুরু হবে উই দিয়ে, যেটা এখানে শুরু হয়েছে আওয়ার দিয়ে, তাই না? তোমাকে উই দিয়ে শুরু করতে হবে। কিভাবে করবে? তোমার জন্য এই প্রশ্নের সময় 40 থেকে 50 সেকেন্ড। 40 থেকে 50 সেকেন্ড, আমি কোনো হিন্ট দেব না, নিজেরা ভাবো। আমি প্রথমেই বললাম, বড় হিন্ট দিয়ে দিয়েছি। প্রশ্নটিকে সামান্য একটু ঘুরিয়ে দেওয়া আছে, সেই প্যাঁচটা যদি বুঝতে পারো, উত্তর কিন্তু ঠিকঠাক এসে যাবে, কোনো সমস্যা নেই। আওয়ার টাস্ক হ্যাড বিন কমপ্লিটেড বিফোর সানসেট। বিগিন দ্য সেন্টেন্স উইথ উই। কী হবে? আচ্ছা, চ্যাট বক্সে জানাও তো কি করতে হবে। উই দিয়ে শুরু করতে গেলে কি করতে হবে তোমাদেরকে? কি করতে হবে? যদি কেউ বলেছো কি করতে হবে, আমি এই প্রশ্নের জন্য তোমাদের 0.5 মার্কস দেবো। উত্তর যদি ভুলও হয়, আমি 0.5 মার্কস দেবো ওখানেই, যদি বলতে পারো কি করতে হবে, আসলে কি পরিবর্তন করতে হবে। উই দিয়ে শুরু করার জন্য গ্রামাটিক্যালি কি চেঞ্জ আমাকে নিয়ে আসতে হবে। একদম, আর কোনো সময় দিচ্ছি না, আর কোনো সময় দিচ্ছি না, তোমাদের টাইমস আপ। আমি বলি, দেখো, আওয়ার টাস্ক হ্যাড বিন কমপ্লিটেড, আমাদের কাজটা সমাপ্ত হয়েছিল, তাই না? সমাপ্ত হয়েছিল, পাস্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে, কিন্তু আমাদের টাস্ক যেটা, যে কাজটা ছিল আমাদের, সেটা তো নিজে নিজে সমাপ্ত হয়নি, সেটাকে আমরাই সমাপ্ত করেছিলাম, আমরাই শেষ করেছিলাম। কিন্তু এখানে কর্মটাকে, যে কর্ম ছিল আমাদের টাস্ক, সেটা বাক্যের কর্ম, তাকে কর্তার জায়গায় বসিয়ে দিয়েছি। অর্থাৎ বাক্যটা কর্মবাচ্চা আছে, প্যাসিভ ভয়েসে আছে, আমাকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে এবং কর্তাকে কর্তার জায়গায় নিয়ে আসতে হবে। আমাদের টাস্ক কে কমপ্লিট করেছিল? আমরাই তো কমপ্লিট করেছিলাম, তাই না? তাহলে এই যে উই, এ হচ্ছে বাক্যের আসল কর্তা, সেই কর্তাকে কর্তার জায়গায় নিয়ে আসবো, অর্থাৎ কর্তৃবাচ্য করব, তার মানে অ্যাক্টিভ ভয়েস করব। ব্যাস, শুরু করি। উই। এবারে বাক্যটা ছিল পাস্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস, সেই কারণে হ্যাডের সাথে একটা বিন যুক্ত ছিল এবং মেন ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়েছিল।
পাস্ট পার্টিসিপল। আমি যখন অ্যাক্টিভ ভয়েস করব প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট টেন্সে, তখন বিনটা থাকবে না, বিন আর থাকবে না। কী করবো তাহলে? উই হ্যাড কমপ্লিটেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হোক পাস্ট পারফেক্ট টেন্স হোক, হ্যাভ থাক, হ্যাজ থাক বা হ্যাড থাক, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 বসে, তো সেটাই বসালাম। উই হ্যাড কমপ্লিটেড, কী কমপ্লিট করেছিলাম আমরা? আওয়ার টাস্ক। তো উই হ্যাড কমপ্লিটেড আওয়ার টাস্ক বিফোর সানসেট। ব্যাস, এই তো উত্তর আমাদের। প্যাসিভ ভয়েস ছিল, অ্যাক্টিভ ভয়েস করলাম, উই দিয়ে শুরু করতে বাধ্য, উত্তর বেরিয়ে গেল। কার ঠিক হলো জানাও, কার ঠিক হলো চ্যাট বক্সে জানাও ঠিক হয়েছে, কারণ খুব ভালো প্রশ্ন ছিল এটা। পরীক্ষাতে যদি বলে অ্যাক্টিভ ভয়েস করো, অনেকেই করে দেবে, কিন্তু যখনই দেবে বিগিন দ্য সেন্টেন্স উইথ উই, অনেকেই ঘাবড়ে যাবে যে কী করবো এবারে, বাক্যটাকে উই দিয়ে শুরু করবো কীভাবে, তাই না? তো যাই হোক, নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে। দ্য বয় লাফড অ্যাট দ্য বেগার, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য বয় লাফড অ্যাট দ্য বেগার, ভয়েস চেঞ্জ করতে বলা আছে, অপশান দেওয়া আছে। সময় কম থাকবে তোমাদের জন্য, সময় এই প্রশ্নে 35 সেকেন্ড সময়। দ্য বয় লাফড অ্যাট দ্য বেগার, একদম পুরোপুরি 35 সেকেন্ড সময় পাবে। অপশানগুলো বলছি। দ্য বেগার ওয়াজ লাফড বাই দ্য বয়, খুব মন দিয়ে পড়বে অপশানগুলো। দ্য বেগার ওয়াজ লাফড বাই দ্য বয়, পাস্ট টেন্সে আছে। দ্য বয় লাফড সিম্পল পাস্ট টেন্সে আছে। অ্যাক্টিভ ভয়েস সিম্পল পাস্ট টেন্সে আছে, অ্যাক্টিভ ভয়েস। এবার তুমি প্যাসিভ ভয়েস করবে। দ্য বেগার ওয়াজ লাফড বাই দ্য বয়, দ্য বেগার ওয়াজ বিইং লাফড বাই দ্য বয়, দ্য বেগার লাফড অ্যাট বাই দ্য বয়, নাকি দ্য বেগার ওয়াজ লাফড অ্যাট বাই দ্য বয়? যারা পারবে তারা খুব জলদি পারবে, যারা পারবে না ভুল হবে। আমি উত্তর দিচ্ছি, দ্য বয় লাফড অ্যাট দ্য বেগার মানে প্যাসিভ ভয়েস করলে দাঁড়াবে দ্য বেগার ওয়াজ লাফড অ্যাট বাই দ্য বয়। দুটো জিনিস খেয়াল রাখবে, সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস করছো, দ্য বেগারকে যখন তুমি আগিয়ে দিচ্ছ, তারপরে ক্রিয়াপদটা যেরকম ছিল সেরকম বসাতে পারো না। দ্য বেগার লাফড বলা মানে কি, এই বেগারটাই যেন একটা অট্ট হাসি হেসেছিল, তাই না? এই হাসির কাজটা যেন বেগার নিজে করেছিল, তা নয়। হেসেছিল কারা? কে হেসেছিল? না ছেলেটা হেসেছিল, তাই না? দ্য বেগার ওয়াজ লাফড অ্যাট, দ্য বেগার ওয়াজ লাফড অ্যাট, ওয়াজ কেন বসছে? সিম্পল পাস্ট টেন্স, প্যাসিভ ভয়েস করবে, ওয়াজ বা ওয়ের বসে। দ্য বেগার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তুমি ওয়াজ বসালে। লাফড অ্যাট কিন্তু দিতে হবে, নয়তো অপশান এর সাথে গুলিয়ে যাবে। অপশান এতে অ্যাটটা দেওয়া নেই। খেয়াল রাখবে, মেন ভার্বের সাথে যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে, মেন ভার্বের সাথে যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে থাকে, তুমি প্যাসিভ ভয়েস করার সময় সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেবে, তুমি অ্যাক্টিভ ভয়েস করার সময় সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেবে, ওটা বাদ দিতে পারো না। দ্য বেগার ওয়াজ লাফড অ্যাট বাই দ্য বয়। ক্লিয়ার? নেক্সট 3 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে। হি ওয়াজ রিডিং আউট দ্য ইনস্ট্রাকশনস, এটাকেও প্যাসিভ ভয়েস করতে বলা আছে। হি ওয়াজ রিডিং আউট দ্য ইনস্ট্রাকশনস, এটারও ভয়েস চেঞ্জ করো, হি ওয়াজ রিডিং আউট দ্য ইনস্ট্রাকশনস। যারা নতুন, যারা ভয়েস চেঞ্জ শেখোনি, চিন্তা করো, কোনো কারণ নেই, একটু ওয়েট করো, আমি উত্তর বলবো, পুরোটাই বুঝিয়ে দেবো, তোমাদের বিষয়টা অনেকটা ক্লিয়ার হবে। পরে ভয়েস চেঞ্জের উপরে ডিটেলস ক্লাস নিয়ে আসবো, তখন তোমরা এমনিতে শিখে যাবে। এখন যতটা পারবে শিখে রাখো। হি ওয়াজ রিডিং আউট দ্য ইনস্ট্রাকশনস, হি ওয়াজ রিডিং আউট দ্য ইনস্ট্রাকশনস, সেই ইনস্ট্রাকশনসগুলো পড়ছিল, তাই না? হি ওয়াজ রিডিং আউট দ্য ইনস্ট্রাকশনস। সময় দেবো না, আর 10 সেকেন্ড বা 15 সেকেন্ড সময় তোমরা নাও, তার মধ্যে উত্তর দাও। হি ওয়াজ রিডিং আউট দ্য ইনস্ট্রাকশনস, পিওরলি টেন্স থেকে উত্তর হবে, একদম টেন্স থেকে নর্মাল যে সিস্টেমে ভয়েস চেঞ্জ হয় সেইভাবে ভয়েস চেঞ্জ হবে। হি ওয়াজ রিডিং আউট দ্য ইনস্ট্রাকশনস। এই বাক্যের কর্তাকে হি সাবজেক্ট, অবজেক্ট কোনটা? দ্য ইনস্ট্রাকশনস, এটা অবজেক্ট। ক্রিয়াপদ কোনটা? টোটাল ওয়াজ রিডিং আউট, এটাই আমাদের ভার্বের পোর্শন, যার মধ্যে একটা অক্সিলারি ভার্ব আছে, একটা মেন ভার্ব আছে। মেন ভার্বটা ফ্রেজাল ভার্ব হিসেবে আছে, সেই ভার্বের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যুক্ত আছে। সে থাক না কেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকা মানে সে থেকেই যাবে একসাথে। কি করতে হবে? কোন টেন্সে দেওয়া আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে। ওয়াজ আছে, বি ভার্ব আছে, বি ভার্বের পাস্ট ফর্মে হয় ওয়াজ বা ওয়ের, ওয়াজ বসেছে, ভার্বের শেষে আইএনজি যোগ আছে, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। বেশ, আমি কর্মকে কর্তার জায়গায় নিয়ে আসবো। দ্য ইনস্ট্রাকশনস, প্রথমে দ্য ইনস্ট্রাকশনসকে নিয়ে এলাম, দ্য ইনস্ট্রাকশনস। এবার কি করতে হবে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার? ডেফিনেটলি প্লুরাল নাম্বার, এস যোগ আছে,
আমি আর ওয়াজ বসাবো নাকি ওয়ের বসাবো? ওয়ের। দ্য ইনস্ট্রাকশনস ওয়ের ওয়াজ রিডিং আউট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হোক, যাই টেন্স হোক না কেন, যদি কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, ইন দ্যাট কেস আমাকে বি ভার্বের পরে বিইং নিয়ে আসতে হয়। দ্য ইনস্ট্রাকশনস ওয়ের বিইং। এবারে রিডিং মানে রিড ভার্ব থেকে আসছে, তার পাস্ট পার্টিসিপল কী হবে? রেড। দ্য ইনস্ট্রাকশনস ওয়ের বিইং রেড আউট বাই হিম। এই তো উত্তর। দ্য ইনস্ট্রাকশনস ওয়ের বিইং রেড আউট বাই হিম। যেভাবে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের সময় বিইং আসে, ঠিক একইভাবে পারফেক্ট টেন্সের যে কোনো পারফেক্ট টেন্স, প্রেজেন্ট হোক বা পাস্ট হোক, তার যখন প্যাসিভ ভয়েস করবে তখন বি ভার্বের কোন ফর্মটা ইউজ হয়? উত্তর দাও চ্যাট বক্সে। তখন বি ভার্বের কোন ফর্ম তুমি ইউজ করবে পারফেক্ট টেন্সের সময়? কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েসে বিইং ইউজ করছো, পারফেক্ট টেন্সে ইউজ করতে হবে বিন, BEEN, আগেই শিখলে, তাই না? নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন তোমাদের জন্য। দেয়ার আর ড্যাশ ভিউজ অন দ্য ইস্যু অফ গিভিং বোনাস টু দ্য এমপ্লয়িজ। মন দিয়ে বাক্যটি পড়ো, তাহলে উত্তর বুঝতে পারবে। দেয়ার আর ড্যাশ ভিউজ অন দ্য ইস্যু অফ গিভিং বোনাস টু দ্য এমপ্লয়িজ। কর্মচারীদেরকে বোনাস দেওয়া হবে কি হবে না, সেই নিয়ে ড্যাশ ভিউজ আছে। ভিউজ মানে মত, এখানে ভিউজ মানে মত। তো কেমন মত থাকতে পারে বোনাস দেওয়া নিয়ে? কেমন মত থাকতে পারে? অপশন দিচ্ছি, বলতেই পারতাম ডিফারেন্ট অপিনিয়ন্স, বিভিন্ন ধরনের মত আছে, ভিন্ন মত আছে। কেউ বলছে হ্যাঁ দেওয়া দরকার, কেউ বলছে না কোম্পানি লসে রান করছে, দিতে হবে না। দেয়ার আর ডাইভার্জেন্ট ভিউজ অন দ্য ইস্যু অফ গিভিং বোনাস টু দ্য এমপ্লয়িজ। লিখে রাখো ডাইভার্জেন্ট ভিউজ মানে ভিন্ন মত, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট হবে না, মোডেস্ট হবে না, মোডেস্ট মানে বিনয়ী, কেনই বা হতে যাবে? অল অফ দ্য এভাবে তো কোনো প্রশ্নই নেই। ডাইভার্জেন্ট ভিউজ মানে ভিন্ন মত আছে। ক্লিয়ার? সেন্টেন্সটাকে পড়তে হবে, অর্থ বুঝতে হবে। এই ধরনের কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে, বারবার আসে, কোন ওয়ার্ডটা তুমি ইউজ করবে, ঠিক আছে? সেন্টেন্স কমপ্লিশন, সেন্টেন্সটাকে তুমি কমপ্লিট করছো, একটা পার্টিকুলার ওয়ার্ড বসিয়ে বা ইডিয়ম বসিয়ে তোমাকে নিজেকে বুঝতে হবে কোনটা বসবে। পুরো বাক্যটি পড়বে, শূন্যস্থানটিকে সাথে রেখেই পড়বে, বোঝার চেষ্টা করবে যে কী ধরনের মত থাকতে পারে। ডেফিনেটলি ভিন্ন মত থাকতে পারে। ভিন্ন মত মানে কি? ডাইভার্জেন্ট ভিউজ। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। ম্যান হু হ্যাজ কমিটেড সাচ অ্যান্ড ড্যাশ ক্রাইম মাস্ট গেট দ্য মোস্ট সিভিয়ার পানিশমেন্ট। মোস্ট সিভিয়ার পানিশমেন্ট মানে সবচেয়ে কঠোর শাস্তি, কঠোরতম শাস্তি। সিভিয়ার মানে কঠোর, তো মোস্ট সিভিয়ার তার মানে কঠোরতম। দ্য মোস্ট সিভিয়ার পানিশমেন্ট, একজন লোক যে এই ধরনের ড্যাশ ক্রাইম করতে পারে, কেমন ক্রাইম, তার অবশ্যই কি উচিত না, তাকে পেতেই হবে একটা সবচেয়ে সিভিয়ার পানিশমেন্ট, তাকে পেতে হবে। মাস্ট গেট দ্য মোস্ট সিভিয়ার পানিশমেন্ট। তাহলে এই ক্রাইমটা কেমন ক্রাইম? ইনজুরিয়াস ক্রাইম, আনওয়ার্দি ক্রাইম, ফেমাস ক্রাইম নাকি অ্যাবোমিনেবল ক্রাইম? 4টে অপশন দেওয়া আছে। ইনজুরিয়াস ক্রাইম, আনওয়ার্দি ক্রাইম, ফেমাস ক্রাইম নাকি অ্যাবোমিনেবল ক্রাইম। ম্যান হু হ্যাজ কমিটেড সাচ অ্যান্ড ড্যাশ ক্রাইম মাস্ট গেট দ্য মোস্ট সিভিয়ার পানিশমেন্ট। উত্তর কী হবে? তোমাদের অ্যান্সার কী হবে? খুব সহজ, কিন্তু খুবই সহজ। দেখো, ডেফিনেটলি ক্রাইম তো ইনজুরিয়াস হতে পারে না। এটা ক্রাইম যখন কথা বলছি ক্রাইমের, হ্যাঁ সেটা কাউকে ইনজুরি দিতে পারে, কিন্তু সে ক্রাইম তো ইনজুরিয়াস নয়, আনওয়ার্দিও নয়। ক্রাইমের আবার ওয়ার্ড দিয়ে আনওয়ার্দির কী আছে? ক্রাইমের বিখ্যাত, ফেমাস, পজিটিভ সেন্সে ইউজ করতেই পারি না। নটোরিয়াস বললে তবু ঠিক ছিল, ফেমাস তো হতে পারে না। তাহলে পড়ে থাকলো অ্যাবোমিনেবল। উত্তর হবে অ্যাবোমিনেবল। অ্যাবোমিনেবল কথার অর্থ লিখে রাখো, ঘৃণ্য। এর একটা নিয়ারেস্ট মিনিং লেখো, খুব ইম্পর্ট্যান্ট নিয়ারেস্ট মিনিং, LOATHSOME, লোথসাম বা ডিটেস্টেবল। ডিটেস্ট করা মানে ঘৃণা করা, DETESTABLE, ডিটেস্টেবল। হেটফুল, নর্মাল, হেটফুল, এই শব্দগুলো খুব ইম্পর্টেন্ট শব্দ, পরীক্ষায় বারবার আসে। লোথসাম মানে কি, ডিটেস্টেবল মানে কি, বা ধরো ডেসপিকেবল, DSPICABLE, ডেসপিকেবল, ঠিক আছে। কন্টেম্পটেবল, এটাও খুব ইম্পর্টেন্ট। ডিটেস্টেবলের নিয়ারেস্ট মিনিং পড়ে পরীক্ষায়, ডিটেস্টেবল, ডিটেস্ট করা মানে কি, ডিটেস্টেবলের নিয়ারেস্ট মিনিং পড়ে, উত্তর হবে কন্টেম্পটেবল, CONTEMPTIBLE,
PTIBLE, কন্টেম্পটেবল। ক্লিয়ার? এইগুলো মাথায় রাখবে, এইগুলো মাথায় রাখলেই হবে, আর কিছু দরকার নেই। আরও অনেক হয়, রিপাগনেন্ট হতে পারে, অ্যাট্রোসিয়াস হতে পারে, অ্যাভোরেন্ট, অ্যাভোর করা মানে ঘৃণা করা, ABHORRENT, অ্যাভোরেন্ট, অ্যাভোরেন্ট ক্রাইম। ক্লিয়ার? নেক্সট, তো এগুলো শিখে রাখবে, এগুলো না শিখলে হবে না। ভোকাবসকে কিন্তু স্ট্রং করতে হবে। যে কোনো পরীক্ষা দিতে যাও, তুমি SLST দাও, টেট দাও, CGL দাও, CHSL দাও, ব্যাংকের পরীক্ষা দাও, যে পরীক্ষাটা দেবে ওয়ার্ড মিনিং, সিনোনিমস, অ্যান্টোনিমস, এই জায়গা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে। অলদো হি হ্যাড নেভার গান টু স্কুল, যদিও সে কখনো স্কুলে যায়নি, হিজ এক্সেপশনাল মেমারি অ্যান্ড রিডিং হ্যাবিট মেড হিম এ ভেরি ড্যাশ ম্যান। খুব সহজ প্রশ্ন। আগে একদিন এই প্রশ্ন দিয়েছিলাম, মানে এই শব্দটা দিয়েছিলাম যেটা বসবে, হিন্ট দিয়ে দিলাম। অলদো হি হ্যাড নেভার গান টু স্কুল, যদিও সে কখনো স্কুলে যায়নি, হিজ এক্সেপশনাল মেমারি, তার মেমারি কিন্তু এক্সেপশনাল, তাই না? একদম ব্যতিক্রমী। হিজ এক্সেপশনাল মেমারি অ্যান্ড রিডিং হ্যাবিট, তার পড়ার কিন্তু ভালো হ্যাবিট আছে, রিডিং হ্যাবিট মেড হিম এ ভেরি ড্যাশ ম্যান। তাহলে যদি কেউ স্কুলে না গিয়ে থাকে কিন্তু তার এক্সেপশনাল মেমারি থাকে এবং তার রিডিং হ্যাবিট থাকে, এই দুটো জিনিস তাকে কি ধরনের মানুষে পরিণত করতে পারে? অপশান দেওয়া 4টে, ডেডিকেটেড, এরুডাইট, প্র্যাগমেটিক নাকি বেনিভোলেন্ট? ডেডিকেটেড, এরুডাইট, প্র্যাগমেটিক নাকি বেনিভোলেন্ট? খুব সহজ প্রশ্ন। তোমাদের সময় 10 সেকেন্ড, সময় 10 সেকেন্ড। ডেডিকেটেড মানে কি? ডেডিকেটেড মানে, ডেডিকেটেড লাইফ মানে বলতে পারো নিবেদিত প্রাণ, নিবেদিত জীবন, তাই না? মানে উৎসর্গীকৃত, স্যাক্রিফাইসড, এইরকম। তো সেটা হতে পারে না। তাকে একজন পণ্ডিত ব্যক্তি করে তুলেছিল, এরুডাইট, তাই না? কোথায় শিখিয়েছিলাম এরুডাইটটা? যখন ওমনিসায়েন্ট কথাটা পড়িয়েছিলাম, ওমনিসায়েন্ট, সর্বজ্ঞানী, সেখানে এরুডাইট কিন্তু হবে না। ওয়ান হু নোজ অল, যে সব কিছু জানে, সে কিন্তু এরুডাইট নয়, সে পণ্ডিত নাও হতে পারে। মানে একজন পণ্ডিত সর্বজ্ঞানী নাও হতে পারে। একজন পণ্ডিত জানেন অনেক কিছু, কিন্তু তিনি সর্বজ্ঞানী নন। সর্বজ্ঞানী মানে OMNISCIENT, OMNISCIENT, এটা করিয়েছিলাম। তো এরুডাইট করতে হতো। প্র্যাগমেটিক মানে তোমরা জানো যে প্র্যাকটিক্যাল, তাকে বলা হয় প্র্যাগমেটিক, তাই না? নেক্সট প্রশ্ন, 2 অফ দ্য ফিউজিটিভস ম্যানেজ টু রিমেইন ফ্রি, দুজন ফিউজিটিভস ফ্রি থাকতে পেরেছিল, মুক্ত থাকতে পেরেছিল। ম্যানেজড, তারা ম্যানেজ করতে পেরেছিল টু রিমেইন ফ্রি, মুক্ত থাকতে, বাই অ্যাডেপ্টলি অ্যাভয়েডিং দ্য ড্যাশ অফ দ্য পুলিশ। পুলিশের কোন ব্যাপারটাকে অ্যাভয়েড করে দুজন ফিউজিটিভস মুক্ত থাকতে পেরেছিল? প্রথমে ফিউজিটিভ মানে জানতে হবে। ফিউজিটিভ মানে কি? ফিউজিটিভ মানে কি? বাংলায় ফিউজিটিভ কথাটার অর্থ হচ্ছে পলাতক, পলাতক। তো দুজন ফিউজিটিভ ফ্রি থাকতে পেরেছিল বাই অ্যাডেপ্টলি অ্যাভয়েডিং। অ্যাডেপ্টলি কথার অর্থ কি? হিজ অ্যাডেপ্ট, তারপরে কোন প্রিপোজিশন বসে শিখেছিলাম। অ্যাডেপ্টলি মানে কি? অ্যাডেপ্টলি মানে স্কিলফুলি, অ্যাডেপ্টলি মানে হচ্ছে স্কিলফুলি, স্কিলফুলি। ক্লিয়ার? তো স্কিলফুলি অ্যাভয়েডিং, অ্যাভয়েড করতে পেরেছিল পুলিশের কোন জিনিসটাকে? টর্চার, ফলোয়িং, ডিসকভারি নাকি পারস্যুট? টর্চার, ফলোয়িং, ডিসকভারি নাকি পারস্যুট? কোনটা উত্তর হবে? টর্চার, ফলোয়িং, ডিসকভারি না পারস্যুট? পুলিশের টর্চারকে তুমি অ্যাভয়েড করবে কিভাবে যদি তুমি জেলে বন্দি থাকো? টর্চার তো করবেই। ফলোয়িং তো বলা যাবে না। ডিসকভারি, কীভাবে ডিসকভারিটাকে তুমি বসাবে? পারস্যুট, পারস্যুট মানে টু চেজ সামবডি, টু ক্যাচ হিম, কাউকে ধরার জন্য যে চেজ করা সেটাকে পারস্যুট করা বলা হয়। তো পুলিশ পারস্যুট করছিল, সেই পারস্যুটটাকে তাই সে অ্যাভয়েড করতে পেরেছিল স্কিলফুলি, বেশ বুদ্ধি করে পালিয়ে গেছে। তো এখানে উত্তর হবে আমাদের অপশন ডি, পারস্যুট, বাই স্কিলফুলি অ্যাভয়েডিং বা অ্যাডেপ্টলি অ্যাভয়েডিং দ্য পারস্যুট অফ দ্য পুলিশ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন তোমাদের স্ক্রিনে 8 নম্বর প্রশ্ন, এ স্মল চাইল্ড ডাজ হোয়াট এভার হিজ মাদার ড্যাশ। প্রপার ফর্ম অফ ভার্ব, ডু ভার্বের কোন রূপটি বসবে? এ স্মল চাইল্ড ডাজ হোয়াট এভার হিজ মাদার ড্যাশ, ওয়াজ ডান, হ্যাজ ডান, ডাজ নাকি ডিড? একটা হিন্ট দিচ্ছি, খুব সহজে ভাবো, চাপ নিও না, সহজে ভাবো, উত্তর ঠিক হবে। এ স্মল চাইল্ড ডাজ হোয়াট এভার হিজ মাদার ড্যাশ। বাংলাটা ভেবে নাও, উত্তর বেরিয়ে যাবে। বাংলাটা ভেবে নিলে উত্তর বেরিয়ে যাবে। একজন বাচ্চা ছেলে, একজন শিশু, সে কী করে? হিজ মাদার হ্যাজ ডান, ওয়াজ ডান, ডাজ নাকি ডিড? কি উত্তর হবে? আর সময় দেবো না এই প্রশ্নে।
একজন বাচ্চা ছেলে সেটাই করে যেটা তার মা করে, হোয়াট এভার হিজ মাদার ডাজ, তার মা যা করে একজন শিশু তাই করে। এ স্মল চাইল্ড ডাজ হোয়াট এভার হিজ মাদার ডাজ, সিম্পল প্রেজেন্ট টেন্সে বসবে। হিজ মাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মেন ভার্বের পরে এস বাই এস বসে, ডু এর পরে ইএস বসবে, উত্তর হবে ডাজ। ক্লিয়ার? নেক্সট 9 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে, দ্য ম্যান টু হু আই সেল মাই হাউস চিটেড মি, সেই লোকটা যাকে আমি আমার ঘর বিক্রি করেছিলাম চিটেড মি, উত্তর কি হবে? কোনটা ভুল আছে? টু হুম আই সেল, টু হু আই সেল, টু হুম আই সোল্ড, নাকি নো ইমপ্রুভমেন্ট নিডেড, নো কারেকশন নিডেড? সেন্টেন্সটাকে কারেক্ট করতে বলা আছে। দ্য ম্যান টু হু আই সেল মাই হাউস চিটেড মি, কোনটা উত্তর হবে? ভাবনা চিন্তা করো, তাড়াহুড়ো করবে না, ভুল হয়ে যাবে। সময় দিচ্ছি 25 সেকেন্ড, 25 সেকেন্ড সময় থাকলো তোমাদের জন্য। দ্য ম্যান টু হু আই সেল মাই হাউস চিটেড মি, যার কাছে আমি আমার জমি, যার কাছে একটা হিন্ট দিলাম, দ্য ম্যান টু হু আই সেল মাই হাউস চিটেড মি, টু হুম আই সেল, টু হু আই সেল, টু হুম আই সোল্ড, নাকি নো ইমপ্রুভমেন্ট নিডেড? আর সময় দেবো না, দুটো জিনিস খেয়াল করো। যার কাছে বিক্রি করেছিলাম, টু একটা প্রিপোজিশন বসাবো, তারপরে ডেফিনেটলি অবজেক্টিভ কেস বসাবো। প্রিপোজিশনের পরে সবসময় আমি অবজেক্টিভ কেস ইউজ করব, কারণ সেই শব্দটা হচ্ছে সেই প্রিপোজিশনের অবজেক্ট, সেটা প্রিপোজিশনের অবজেক্ট কর্মের জায়গায় বসে আছে, তাহলে হুয়ের কর্মকারকের রূপ হয় হুম। এখানে একটা ভুল আছে, টু হুম, এটা হুম হবে। নেক্সট, আই সেল মাই হাউস চিটেড মি, সে আমাকে ঠকিয়েছিল, তাহলে সে যদি আমাকে ঠকিয়েছিল তার মানে পাস্ট টেন্সে, ঘর বিক্রিটা আগে করেছিলাম। টু হুম আই সোল্ড মাই হাউস, সেল হবে না, হবে সোল্ড। দ্য ম্যান টু হুম আই সোল্ড মাই হাউস চিটেড মি, উত্তর কোনটা হবে? অপশন সি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য ম্যান টু হুম আই সোল্ড মাই হাউস চিটেড মি। নেক্সট প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন তোমাদের জন্য, 10 নম্বর প্রশ্ন, খুব ইন্টারেস্টিং প্রশ্ন, বারবার পরীক্ষা আসে, তোমাদের না জানা জিনিস আজকে শিখিয়ে দেবো। হার্ডলি ডাজ দ্য সান রাইজ হোয়েন দ্য মুন ডিসঅ্যাপিয়ার্ড, হার্ডলি ডাজ দ্য সান রাইজ হোয়েন দ্য মুন ডিসঅ্যাপিয়ার্ড, কোনটা উত্তর হবে? হার্ডলি ডাজ দ্য সান রাইজ হোয়েন দ্য মুন ডিসঅ্যাপিয়ার্ড, উত্তর কোনটা হবে? আমি বাংলাটা বলছি, সূর্য যেই না উঠলো চাঁদটা অদৃশ্য হয়ে গেল, চাঁদ হারিয়ে গেল। সূর্য উঠতে না উঠতেই চাঁদ হারিয়ে গেল, সূর্য উঠতে না উঠতেই চাঁদ হারিয়ে গেল। এই বাক্যটির গঠন করছি হার্ডলি দিয়ে, HARDLY। হার্ডলি ডাজ দ্য সানরাইজ হোয়েন দ্য মুন ডিসঅ্যাপিয়ার্ড। অপশন দেওয়া 4টে, হার্ডলি হ্যাভ দ্য সান রাইজেন, হার্ডলি ডিড দ্য সান রাইজ, হার্ডলি হ্যাড দ্য সান রাইজেন, নাকি নো কারেকশন রিকোয়ার্ড। যারা পারবে না আমি উত্তর বলে দিই, এই বাক্যে সময় নষ্ট করে লাভ নেই। আর আমাদের উত্তর হবে হার্ডলি হ্যাড দ্য সান রাইজেন, হার্ডলি হ্যাড দ্য সান রাইজেন দ্য মুন হোয়েন দ্য মুন ডিসঅ্যাপিয়ার্ড। খেয়াল রাখবে হার্ডলি হ্যাড এই ফ্রেজটা দিয়ে, হার্ডলি হ্যাড এর সাথে বসাবো সাবজেক্ট, এর সাথে বসাবো মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3, তারপরে হোয়েন বসাতে হয়, দেন তারপরে আর যে কাজটা হচ্ছে সেই সাবজেক্ট বসবে, সাবজেক্ট নাম্বার 2 প্লাস মেন ভার্বের সিম্পল পাস্ট রূপ, সিম্পল পাস্ট ফর্ম, সিম্পল পাস্ট ফর্ম। এই স্ট্রাকচার তোমাকে মাথায় রাখতে হবে। যদিও বিষয়টা তো জটিল নয়, আমি এর উপরে ডেডিকেটেড ক্লাস খুব জলদি নিয়ে আসবো 3-4 দিনের ভেতরেই। এই বাক্যটাকে আমরা কিন্তু নো সুনার হ্যাড দিয়ে করতে পারতাম। নো সুনার হ্যাড দ্য সান রাইজেন, তখন হোয়েন বসতো না, বসতো দেন। নো সুনার হ্যাড দ্য সান রাইজেন দেন দ্য মুন ডিসঅ্যাপিয়ার্ড। লিখে রাখো এগুলো, একটু লিখে রাখো। এই বাক্যটাকে আমরা যদি নো সুনার দিয়ে করতাম তাহলে বলতাম নো সুনার হ্যাড দ্য সান রাইজেন, had the sun risen then the moon disappeared, then the moon disappeared। এটাকে as soon as দিয়েও করা যায়, এটাকে no sooner did দিয়েও করা যায়। কীভাবে করা যাবে না যাবে সেই নিয়ে বিস্তারিত ক্লাস আমি নিয়ে আসবো, তাই চিন্তার কোনো জায়গা নেই। যদি কেউ পেরে থাকো তাহলে খুব ভালো, 10 নম্বরের প্রশ্ন, না পারলেও কোনো সমস্যা নেই। কে কে পেরেছো জানাও। টোটাল তোমাদের মার্কস কত হলো জানাও। নেক্সট 7 দিন বা 8 দিনে বেশ কয়েকটা গ্রামারের ক্লাস নিয়ে আসবো, তোমরা কে কে থাকতে আগ্রহী জানাবে। খুব ভালো ক্লাস হবে কিন্তু ওগুলো, যে জিনিসগুলোকে অনলাইন ব্যাচে করানো যায় না, টুকরো টুকরো কিছু বিষয় আছে, সেগুলোকে আমি ইউটিউবে নিয়ে আসবো। সেই বিষয়গুলো তোমরা পেয়ে যাবে নেক্সট 10 দিনের মধ্যেই পেয়ে যাবে 5-6টা ক্লাস। তো সেইগুলো পজিটিভলি তোমরা অ্যাটেন্ড করবে। আর
30 নাম্বার মক টেস্টের জন্য সবাই ভালো করে প্রিপারেশন নাও। প্রত্যেকে অল দ্য বেস্ট। আমি জানি তোমাদের পরীক্ষা ভালো হবে। যারা রেগুলারলি এইভাবে পড়াশোনা করছো, একটা কথা মাথায় রাখবে, তোমরা কিন্তু কোনোভাবেই পিছিয়ে নেই। তোমরা প্রত্যেক দিন পড়াশোনা করছো, তোমরা কোচিং নিচ্ছ, তোমরা নিজেরা পড়ছো, তোমরা ইউটিউব থেকে পড়ছো, তোমরা প্র্যাকটিস করছো, মক টেস্ট দিচ্ছ, নিজেদের সাবজেক্ট পড়ছো। ডেফিনেটলি অন্যদের থেকে তুমি অনেক বেশি এগিয়ে আছো। এই গ্রাউন্ডটাকে কোনোভাবে নষ্ট করবে না। অন্য কারোর কথায় আসবে না, কারোর দ্বারা প্রভাবিত হবে না। অনেকেই তোমাকে মিসলিড করার চেষ্টা করবে, অনেকেই বোঝাবে এই করে কিছু হয় না, ওই করে কিছু হয় না। এগুলো ফালতু কথা। তুমি এফোর্ট দিচ্ছ, দ্যাট মিনস তুমি তার ফল পাবে। তুমি এফোর্ট দিচ্ছ মানে ফল পাবেই, সেই ফল কোথাও যাবে না। সো চেষ্টা চালিয়ে যাও। মক টেস্টগুলো আবার নিয়ে আসবো, চিন্তার কোনো কারণ নেই। 10-15 দিন পর আবার নতুন মক টেস্টের সিরিজ নিয়ে আসবো, সেখানেও সেই প্রাইজ দেবো। আমি সেই জায়গায় কাউকে আশাহত করবো না। প্রত্যেকে শুরু করো। যদি কেউ নতুন শুরু করছো, আমি বলবো প্রথম থেকে করো। যারা পুরনো তাদের সং তোমরা ধরে নিতে পারবে খুব জলদি। ওকে, কেমন লাগলো জানাবে। আজকের মক টেস্টে টাইম নিলাম, একটু সময় দিয়েছিলাম, অনেক বেশি ডিটেলে বুঝিয়েছি। এটা কেমন লাগলো তোমাদের? নাকি সেই তাড়াহুড়ো, আমি পরপর প্রশ্ন দেবো, উত্তর বলে দেবো, বেরিয়ে